এই মুহূর্তে আছি আমি ক্যালকাটা হাইকোর্টের সামনে। সমস্ত বিষয় বৈশিষ্ট্য একটু পরে জানাচ্ছি। হ্যালো গাইজ, এই মুহূর্তে আমি ফিরলাম ক্যালকাটা হাইকোর্ট থেকে। আমাদের কেসটা নিয়ে আমি আজকে দ্বিতীয় দিনের জন্য কথা বলতে গেছিলাম, কিছু আপডেট দেওয়ার জন্য, ইনফরমেশন, ইম্পর্টেন্ট ডকুমেন্ট, মাফ করবেন, ইম্পর্টেন্ট ডকুমেন্ট সাবমিশন করা ছিল। আগের দিন তো আমরা গেছিলাম, জাস্ট কিছুই নিয়ে যাইনি, কোনো ডকুমেন্ট আমাদের কাছে কিছুই ছিল না। পাস ডেপুটেশনের কপি দেখতে চেয়েছিলেন, পাস ডেপুটেশনের কপি আমরা গিয়ে দিলাম, যেগুলো স্ট্যাম্প করে আমরা নিয়ে এসেছিলাম, যে সেখানে জানানো আছে যে এক্সাম নিন, আপনারা কেন নিচ্ছেন না, এই সমস্ত জিনিস প্লাস সমস্ত ডকুমেন্ট যেরকম লাগবে দিলাম। পেটিশনারের একটা লিস্ট দিয়ে এলাম এবং সেখানে স্যারের সাথে, আমাদের সিনিয়র অ্যাডভোকেট স্যারের সাথে দেখা করলাম। এই মুহূর্তে তার নাম আমি আপাতত নিচ্ছি না, কেস ফাইল হয়ে গেলে আপনারা নাম সবাই জানতে পারবেন। এবং যারা যারা ফান্ড করছেন তাদেরকে আমি পার্সোনালি বলতে পারবো সেই কেসে অ্যাডভোকেট কে আছেন। খুব ভালো অ্যাডভোকেট, বড় অ্যাডভোকেট, ওনার পাস্ট রেকর্ডে হিস্ট্রি ইজ ভেরি গুড। উনি দারুণ দারুণ কেস বার করেছেন। ভেরি ওয়েল ওয়েল মানে কি বলবো, ওয়েল রেপুটেড অ্যাডভোকেট উনি আছেন। আমরা ভালো খুঁজে দেখেই আমরা করছি। একটু রেফারেন্স টেনে বলবো, কারোর হয়তো মনে হয়ে একটু যদি মনে থাকে, ডাব্লিউবিসিএস এর যে ডাব্লিউবিসিএস 2023 প্রিলিমস এর রেজাল্টে কিছু প্রবলেম হয়েছিল এবং মেন্স এর জন্য কিন্তু অনেক স্টুডেন্টরা আটকে গেছিল। তখন কেস করেছিলাম আমি। তখন আমাদের এই স্যারই আমাদের কেসে ছিলেন এবং থ্যাঙ্কফুলি উনি কিন্তু কেসে একটা, যখনই পিএসসি কে উনি পাঠান, লিগাল লেটার পাঠান যে আমাদের কেস আমরা রেজিস্টার করে ফেলেছি, এই মুহূর্তে আপনি করুন, তারপরে কিন্তু অনেক স্টুডেন্টরা কিন্তু সঙ্গে সঙ্গে পেয়েছিল। আমি একেবারেই দাবি এটাই করব না যে আমাদের কেসের জন্যই তারা অনেকে 140 বা কিছু ক্যান্ডিডেট মেন্স দিতে পেরেছিল, আমি একদমই এটা দাবি করব না। কিন্তু আমার যেটা মনে হয়, একটা যখন কেস উঠবে হাইকোর্টে তখন কিন্তু যে কোনো বডি একটু জড়সড় হয়ে বসবে যে বাবা এবার তো স্টুডেন্টরা এসে ডেপুটেশন দিল, আলাদা ব্যাপার, কোর্টে গিয়ে একটা কেস উঠে গেছে সেটা আলাদা ব্যাপার, অনেক ভয়ঙ্কর, অনেক বেশি ভয়ঙ্কর ব্যাপার সেটা। ইনি কিন্তু ছিলেন ভেরি ওয়েল রেপুটেড অ্যাডভোকেট, ভেরি ওয়েল এফিশিয়েন্ট অ্যাডভোকেট উনি আছেন। বিভিন্ন রকমের কথাবার্তা যে বলে এসেছি, কিরকম কি যাবতীয়, কিরকম আমাদের মেরিট কি আছে, কিভাবে আমাদের কেস এগোবে, আমাদের আমাদের কি এক্সাম আটকে যাবে, যে আমাদের কেসের জন্য কি এক্সাম আটকাতে পারে, কত টাকা অ্যাপ্রক্সিমেটলি ফান্ড লাগতে পারে এবং টোটাল কত মাস চলতে পারে আমাদের কেস। যদি সুপ্রিম কোর্টের কেস যদি মিটে যায় তো ভালো, যদি না মেটে, আমাদের কেসের উপর ভরসা করে যদি পরীক্ষা পড়ে থাকে, তাহলে কত মাস চলতে পারে, পুরো ডিটেলস আমি সামারাইজ করে আজকে আপনাদের সামনে রাখবো। আমি চেষ্টা করেছিলাম, স্যারকে বলেছিলাম যে স্যার যদি সময় হয় আমাদের সাথে একটু ভিডিও বানান। স্যার বললো আমার কাছে একটুও সময় নেই। ঠিক আছে, আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গেছিলাম, যেহেতু আমি পেয়েছি, কথা বলার সুযোগ পেয়েছি 20 মিনিট 30 মিনিট, কিন্তু স্যার বলেছে আমার কাছে ভিডিও করার মতো সময় নেই। যাই হোক, ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আমি পরপর একের পর এক যাব। কেন কেস, আমরা কেন অপেক্ষা করব না সুপ্রিম কোর্টের জাজমেন্টের জন্য? দেখো ভাই, 1 বছরের ওপর চলে গেল, আমরা কিন্তু সুপ্রিম কোর্টের জাজমেন্টের দিকে মুখ চেয়ে বসে আছি, কবে হবে, কবে হবে, কবে আসবে, কবে আসবে। তো এরকম আর কত, মানে একটা কি ধৈর্যেরও তো মানুষের সীমা থাকে। আমাদের বয়সগুলো নষ্ট হচ্ছে, তাই না? আমাদের বয়স নষ্ট হচ্ছে, বডির ফিটনেস চলে যাচ্ছে। পরীক্ষা যদি না হয়, যে ভাই মাঠে কি, মানে কি কি করতে মাঠে যাব, বডির ফিটনেস চলে যাচ্ছে আস্তে আস্তে, পরীক্ষা হবে 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 না হবে না করতে করতে পড়াশোনার জিনিসপত্র পড়তে মন চাইছে না, ভুলে যাচ্ছি। ঠিক আছে, প্লাস মেইন জিনিস বয়সটা বেরিয়ে যাচ্ছে। এটা কিন্তু, এই টাইমটা কিন্তু কেউ পিআরবি ফেরত আনতে পারবে না। এই যে 2 বছর, 2024-এর 2023-এর রিক্রুটমেন্ট এখনো চলছে, 2024-এর কোনো রিক্রুটমেন্ট বেরোয়নি। 2 বছর এইভাবে জীবন থেকে উড়ে গেল, এই বয়সটা তো আর কেউ ফেরত দিতে পারবে না। তো এইবার এই বাচ্চাটা যে আমরা কেন অপেক্ষা করব, যখন আমাদের কাছে সামর্থ্য আছে একটা কেস ফাইল করার, যখন আমরা কিছু লোক একসাথে এসে কিছু কন্ট্রিবিউশন দিয়ে একটা কেস আমরা করতে পারবো, আমরা কেন কেসটা করব না? প্রথম কথা। এবং কেসটায় তো কোনো ক্ষতি নেই। যদি আমাদের সুপ্রিম কোর্টের আমাদের 18 তারিখের হিয়ার জাজমেন্টে যদি সুপ্রিম কোর্ট বলে দেয় ঠিক আছে ভাই, হয়ে গেল, কোনো প্রবলেম নেই, ব্যাস আমরা কেস তুলে নেবো সঙ্গে সঙ্গে, পিআরবি পরীক্ষা নেওয়া শুরু করে দেবে, পিআরবি কে আমরা জানিয়ে দেবো যে পরীক্ষা কি শুরু হবে, পিআরবি কে গিয়ে জিজ্ঞেস করবো, পিআরবি বলে হ্যাঁ কেস উঠে গেছে, আমরা পরীক্ষা শুরু করবো 1 মাসের মধ্যে, ব্যাস আমরা কেস সেদিনকে সেদিন তুলে দেবো, আমাদের কেসের কোনো অস্তিত্ব থাকবে না। ঠিক আছে, এইভাবেই তো আমরা বলছি আমাদের তো কোনো ক্ষতি নেই, এই কেসটা করে আমাদের কোনো ক্ষতি নেই। অনেকেই কেস বিরোধী কথাবার্তা বলছে, অনেকেই চাইছে না কেসটা হোক, ঠিক আছে, অনেকেই ডিমোটিভেট করছে, বিভিন্ন রকমের কথা শোনাচ্ছে।
আমি তাদেরকে সবার সাথে একসাথে বসতে চাই, বসে ডিসকাশন করতে চাই যে কারুর কাছে কি এর থেকে বেটার কোনো অপশন আছে? আন্দোলন সাইডে রেখে বলো। আন্দোলন তো করছি ভাই, আমরাই তো আন্দোলন অর্গানাইজ করছি। আমরা কি বলেছি আন্দোলন করো না, কেস করো? আরে কেসও আমরাই করাচ্ছি, আন্দোলনও আমরাই করাচ্ছি। ঠিক আছে, আন্দোলন তো আছে একটা জনমত গঠনের ব্যাপার, কিন্তু আন্দোলনের ব্যাপারটা কি গভর্নমেন্ট কতটা শুনবে, কতটা গভর্নমেন্ট আন্দোলনকে পাত্তা দেবে, সেটারও তো একটা ব্যাপার আছে। কিন্তু কেসকে তো ভাই পাত্তা দিতেই হবে, না পাত্তা দেওয়ার কিছু নেই। এবার দ্বিতীয় প্রশ্ন অনেকের থেকে এসছে, অনেক টিচারদের থেকে এসছে, স্টুডেন্টদের থেকে এসছে, এক্সাম আটকে যাবে না তো? ভাই এক্সামটা, প্রথম কথা এক্সাম হচ্ছে কোথায় যে এক্সাম আটকাবে? হ্যাঁ, এক্সামই তো হচ্ছে না। ঠিক আছে, আর আমাদের কেস প্রথমত এক্সাম হওয়ার পরে, যাতে এক্সামটা হয় সেই জন্য আমরা কেস করছি, আমরা এক্সামের বিরুদ্ধে কোনো কেস করছি না। আর আমাদের এক্সামের, আমাদের পেটিশনে এমন কিছু লেখা থাকবে না যার জন্য এক্সাম বন্ধ হয়ে যাবে। এক্সাম বন্ধ হওয়ার ব্যাপারটা কি? জাস্টিস যখন স্টে অর্ডার দেয় পরীক্ষার উপরে, তখন সেই পরীক্ষা স্টে হয়ে যায়, সেই পরীক্ষা বন্ধ হয়ে যায়। কিন্তু জাস্টিস স্টে অর্ডার কখন দেয়? যখন পেটিশনার নিজে লিখবে স্টে অর্ডার দিন, তবেই কিন্তু জাস্টিস স্টে অর্ডার দেবে। জাস্টিস কিন্তু সচরাচর নিজের ইচ্ছা স্টে অর্ডার দেয় না। তো আমাদের পেটিশনে তো কোনোভাবেই আমরা লিখবো না যে পরীক্ষা স্টে হোক, আমাদের পেটিশন একটাই হবে, পরীক্ষা চালু হোক। কেসের মেরিট কি, কি 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 অ্যাডভান্টেজেস পয়েন্টে গিয়ে আমরা কেসটা করব, পরের স্লাইডে আমি দেখবো। ফান্ড কত লাগতে পারে, দেখো যার জুডিশিয়ারিতে কেস লড়ার অ্যাডভান্টেজ, একটু এক্সপিরিয়েন্স আছে, সে বুঝতে পারবে ফান্ড কিন্তু বেশ ভালো লাগে। বড় সড়ো পাওয়ারফুল কোনো ইনফ্লুয়েন্সিয়াল অ্যাডভোকেটকে দাঁড় করাতে গেলে, যার নলেজ আছে, যার কথাবার্তার মূল্য আছে, যে জানে কি করলে কি হবে, এমন কোনো অ্যাডভোকেটকে দাঁড় করাতে গেলে কিন্তু ভাই ফান্ডের ধাক্কা কিন্তু বড় লাগবে। কিন্তু খুব লিমিটেড ফান্ড নিয়ে আমরা অলরেডি নেমে পড়েছি। আমরা অলরেডি কিন্তু ফার্স্ট ইনস্টলমেন্ট ভাবছি কদিনের মধ্যেই আমরা দিয়ে দেবো, যাতে যাতে কেসটা খুব তাড়াতাড়ি আমাদের উঠে যায়। ঠিক আছে, ফান্ড কিন্তু ভাই, ফান্ডের ধাক্কা কিন্তু বড় লাগবে। এবার কেউ অনেকে বলতে পারে যে যদি পরে আমরা ফান্ডটা না টানতে পারি তখন কি করব? প্রথমে আমরা ইনিশিয়াল ফান্ডিং যেটা ডিসাইড করা হয়েছে সবার তরফ থেকে, যে আমরা টিচারদের থেকেই নেওয়া হচ্ছে, স্যারদের থেকেই নেওয়া হচ্ছে ইনিশিয়াল ফান্ডিং যেটা আছে। তারপরে যদি স্যাররা আর না দিতে পারে, তারপরে আমরা চেষ্টা করব সেকেন্ড প্রায়োরিটি স্টুডেন্টদের থেকে চাইবো, অ্যাসপিরেন্টদের থেকে চাইবো। তারপরেও যদি শেষ অবধি গিয়ে কিছুই না হয়, যে চলো ভাই আর নেই টাকা পয়সা, কি আর করা যাবে? কাউকে রিকোয়েস্ট করা হবে, যদি কেউ ফান্ড করে কোনো গ্রুপ, বাকি অন্যান্য গ্রুপদেরকে অ্যাপ্রোচ করা হবে, তারা যদি ফান্ড করে ভালো। আমার মনে হয় ফান্ডিং এর জন্য কেস আটকাবে না, কেস ফান্ডিং এর জন্য আটকে থাকবে না। ঠিক আছে, আমরা আহামরি কোটি টাকার কেস লড়তে যাচ্ছি না। ঠিক আছে, কোটি টাকার কেস আমরা লড়তে যাব না। ঠিক আছে, আর যা আছে আমাদের মোটামুটি পরিচিত ব্যক্তিরা আছে, রিকোয়েস্ট করলে হয়তো একটু, রিকোয়েস্ট করলে কনসিডার করবে। ঠিক আছে, ফান্ডিং নিয়ে আপাতত ভেবো না যে ফান্ডিং এর জন্য কেস আমাদের আটকে যাবে। যদি ফান্ডিং এর জন্য কেস আটকায় তখন অন্য প্রসেস ভাবা যাবে কোথা থেকে ফান্ডিং তুলতে হবে। ঠিক আছে, মানে যদি শিয়ালদা স্টেশনে দাঁড়িয়ে ভিক্ষা করতে হয় বাটি নিয়ে, সেটা করতেও আমি রাজি আছি ফান্ডিং তোলার জন্য। ফান্ডিং নিয়ে এই মুহূর্তে কেউ চিন্তা করো না যে ফান্ডিং এর কি হবে। অ্যাপ্রক্স কত মাস চলবে, এইটা হচ্ছে একটা প্রশ্ন। দেখো, জুডিশিয়ারি যেভাবে গরুর গাড়ি স্পিডে চলে, তো ওবিসি কেস তো দেখতেই পাচ্ছ কিভাবে সুপ্রিম কোর্টে চলছে। সেম ভাবে যেন আমাদের কেসটা গরুর গাড়ির মতো হাইকোর্টে না চলে, এই জন্য আমরা কেসটা ফাইল করছি স্যাটে, স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল। সেখানে কিন্তু বেসড অন ন্যাচারাল জাস্টিস একটা কেসকে শোনা হয়। যদি কেসটা ন্যায্য হয়, মনে হয় যে ন্যায্য কেস, তাহলে বেসড অন ন্যাচারাল জাস্টিসই জাজমেন্ট দেওয়া হয়। অত বেশি কোথায় কি লেখা, কোথায় কি বোঝা, অত কিছু কেউ দেখতে যায় না। জাজরা ওখানকার জাজরা কি হয়, রিটায়ার্ড জাস্টিসরা ওখানে গিয়ে জাজ হয়। ওরা ন্যাচারাল জাস্টিসকে বেশি মেইনলি ফোকাস করে, ন্যাচারাল জাস্টিস। ঠিক আছে, এবং জিনিসটা তাড়াতাড়ি হয়। এবং একটাও কথা স্যারের থেকে আমি শুনছিলাম, স্যার ভাবছে এইটা নিয়ে, হয়তো হতে পারে যেহেতু পুলিশ সার্ভিস আমাদের একটা আর্ম ফোর্সের আন্ডারে পড়ে, পুলিশ সার্ভিস কিন্তু আর্ম ফোর্স, তাহলে এই কেসটাকে স্যার চেষ্টা করবে আর্ম ফোর্স ট্রাইব্যুনালস এর মধ্যে কেসটাকে তোলার, যেখানে কিন্তু আরো ভালো অ্যাডভান্টেজ, আরো তাড়াতাড়ি জিনিস, কেসটা কিন্তু আমাদের এগোবে, খুব দ্রুত গতিতে আমাদের কেস এগোবে, যদি কোনোভাবে এই কেসটাকে আর্ম ফোর্সেস ট্রাইব্যুনালের মধ্যে এই কেসটাকে করা যায়। সেটাও কিন্তু আমাদের ওই, সেটাও কিন্তু সেখানে আমাদের ওই জাস্টিসরাই, সেম জাস্টিস থাকবে, রিটায়ার্ড জাস্টিসরা ওখানে থাকবে আশা করা যায়, আমার যা মনে হচ্ছে। অ্যাপ্রক্স কত মাস চলবে ভাই, অনেস্টলি স্পিকিং জানি না, কিন্তু চেষ্টা করা হবে কেস ফাইলিং এর 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহের মধ্যেই প্রথম হিয়ারিং পেয়ে যাওয়ার, এবং চেষ্টা করা হবে 2-3 সপ্তাহ অন্তর অন্তর একটা করে হিয়ারিং আমরা যাতে পাই আমাদের কেসের জন্য। এবং অ্যাপ্রক্স আমি বলতে পারি মোটামুটি 2 মাসের মধ্যে
বা 1 মাসের মধ্যে, 1-1.5-2 মাসের মধ্যে মোটামুটি এইটুকু পিএসসির মুখ থেকে বলানো সম্ভব হয়ে উঠবে যে এই কারণে পরীক্ষা আমরা নিচ্ছি না। ঠিক আছে, যেহেতু পিএসসি আমাদেরকে বলেছে, স্টুডেন্টদেরকে বলেছে, কিন্তু কোনোদিনই পিএসসি ওপেনলি বলেনি। এইবার প্রথমবারের জন্য পিএসসি কে একটা প্ল্যাটফর্ম, সরি মাই মিস্টেক, পিআরবির কথা বলছি, একটু ভাবনায় বয়ে গিয়ে পিএসসি পিএসসি করছি। পিআরবি কিন্তু এখন অব্দি ওপেন প্ল্যাটফর্মে বলেনি এই কারণে, এক্স্যাক্টলি এই কারণে আমি পরীক্ষা নিচ্ছি না। এবার প্রথমবারের জন্য একটা প্ল্যাটফর্মে ডেকে এনে পিআরবি কে বলতে বাধ্য করা হবে যে তুমি কেন পরীক্ষা নিচ্ছ না। ঠিক আছে, এরপরে পরের স্লাইডে আসি, আমাদের কি কি মেরিট আছে এবং ইত্যাদি। আচ্ছা, কেসের পাথ আমরা কিভাবে কেসটাকে নিয়ে এগোনো হবে, কেসটা কিভাবে আমাদের এগোবে সেটার ব্যাপারে বলে দিই। প্রথম, পিটিশন ফাইল করা হবে কিছু কিছু স্পেসিফিক সেকশনস এর আন্ডারে। ঠিক আছে, যেখানে আমি আগেও ডিসক্রাইব করেছি আর্টিকেল 12 একটা ল, যে কোনো গভর্নমেন্ট নোটিফিকেশন একটা ল, সেই লটা আর্টিকেল 12 আন্ডারে ডিফাইন করে শুরু করা হবে। আর্টিকেল 13 তে আমরা ডক্ট্রাইন অফ সিভিলিবিলিটি ইউজ করে বলবো যে ওবিসি জাজমেন্ট যেটা রাজশেখর মান্থা, অনারেবল জাস্টিস রাজশেখর মান্থা এবং তপব্রত মিস্টার অনারেবল জাস্টিস তপব্রত দিয়েছেন, ডিভিশন বেঞ্চ দিয়েছেন, এনাদের জাজমেন্টটা পরে এসছে এবং পিআরবি নোটিফিকেশন আগে এসছে। ঠিক আছে, এবং নোটিফিকেশনের ফর্ম ফিল আপ হয়ে গেছে, মানে ওটা একটা অনগোয়িং রিক্রুটমেন্ট। এইটাকেই আমরা চ্যালেঞ্জ করবো। আচ্ছা, প্রথমত তো আমরা বলবো যে কেন পরীক্ষা হচ্ছে না, কারণ এখন অব্দি পিআরবি ওপেন প্ল্যাটফর্মে কোনোদিন স্বীকার করেনি যে এই কারণে হচ্ছে না। প্রথমে এইটা জিজ্ঞেস করা হবে কেন পরীক্ষা হচ্ছে না। পিআরবি এখানে এসে প্ল্যাটফর্মে এসে জবাব দেবেন, এফিডেভিট ফাইল করবেন এই কারণে হচ্ছে না। নিশ্চয়ই ওবিসি কেসের জাজমেন্ট তুলে কিছু কিছু পয়েন্ট দেখাবেন, 3-4টে পয়েন্ট যেগুলোর জন্য পরীক্ষা হচ্ছে না, ওই পয়েন্টগুলোকে তুলে ধরবেন, পিআরবি থেকে যে অ্যাডভোকেট আসবে সে তুলে ধরবে। এরপরে রিপ্লাই যখনই পেয়ে যাবো এই পয়েন্টে হচ্ছে না, তারপরেই আমরা এই ডিসিশনটা দেবো আর্টিকেল 12, আর্টিকেল 13 অনগোয়িং রিক্রুটমেন্ট, সুপ্রিম কোর্টের কোথায় কি অর্ডার কপিতে কি লেখা আছে যাবতীয় জিনিস তুলবো, তুলে আমরা সেটাকে ডিসিশনটাকে চ্যালেঞ্জ করব। এবং যে এটা জাজমেন্ট যে আমাদের পরেই আসবে এরকম কোনো দাবি কিন্তু আমি করছি না, কিন্তু আমাদের একটা চেষ্টা, যদি 20-30% মেরিটও থাকে যে এই কেসের থেকে আমাদের পরীক্ষাটা শুরু হয়ে যাবে, তাহলে আমি বলবো ভাই কেন পিছিয়ে আছো, নিজের জীবনে 2 বছর নষ্ট করার থেকে তো এটা বেটার এই এখানে কিছু একটা চেষ্টা করা। আর এখানে তো মোটামুটি যতটা সম্ভব কেসটা আমি নিজের সুপারভিশনের আন্ডারে দেখছি কিভাবে কি ম্যাক্সিমাম বেস্ট করা যায়। এবার দেখছি, দেখো কিভাবে আমরা এগোবো। যখনই পিআরবি বলবে, ধরো এটাই বলবে ওবিসি কেস, এটাই বলবে নিশ্চয়ই, আর বাইরে অন্য কিছু বলবে না। যখনই ওটা বলবে আমরা কি কি পয়েন্টে আমরা জিনিসটাকে এগোবো। প্রথমেই আমরা বলবো, আচ্ছা এক সেকেন্ড একটু, এই পয়েন্টগুলোর উপরে স্যারের সাথে ডিসকাশন হয়েছে যে এই পয়েন্টগুলোর উপরে আমরা এগোতে পারি। প্রথম প্রথম তো একটা পরীক্ষার ফর্ম ফিল আপ হলে তোমাকে সেই পরীক্ষা নিতে হবে। ঠিক আছে, কারণ তুমি পয়সা দিয়ে ফর্ম ফিল আপ করিয়েছো, পাতি কথা। আর যদি পরীক্ষা তুমি না নিতে পারো, তোমাকে সবাইকে তার টাকা রিফান্ড করতে হবে, এটা নিয়ম আছে। এর আগে অনেক কেস আছে, মানে পাস্ট কেসেস আছে এর আগে, এই জন্য যে পরীক্ষা নোটিফিকেশন বার করে ফর্ম ফিল আপ করিয়ে পরীক্ষা হয়নি, কোর্টের কেস হয়েছে, নয় তারা পরীক্ষা নিতে বাধ্য হয়েছে, নয় তারা সবাইকে রিফান্ড করতে বাধ্য হয়েছে। এবার পিআরবি কি রিফান্ড করবে এই এত লাখ লাখ ক্যান্ডিডেটের লাখ লাখ মানে কত কোটি কোটির ওপর টাকা? এই রিফান্ডের প্রসেস কিন্তু বড় এক্সপেন্সিভ হয়ে যাবে পিআরবির জন্য, এটা হবে না, কোনোদিনই হবে না। পিআরবির একটাই দিক, এর পরীক্ষা নাও, একটাই দিক, 2 নম্বরের কোনো দিকে জাজমেন্ট যাবে না। ঠিক আছে, কেন জাজমেন্ট দিতে যাবে? আপনি এতগুলো 4টে নোটিফিকেশনে সবাইকে টাকা রিফান্ড করুন, পরীক্ষা নিতে হবে না, এই এরকম জাজমেন্ট তো হবে না, মানে আউট অফ মাইন্ড জাজমেন্ট এইসব। কি কি পয়েন্টে মেইনলি খেলা যেতে পারে? অনগোয়িং প্রসেস, পিএসসির এক্সাম্পল দিয়ে বলা যেতে পারে, এটা পিএসসিও একটা সমসাময়িক একটা বডি, কন্টেম্পোরারি বডি, এটা একটা গভর্নমেন্ট বডি, পরীক্ষা নিয়ে নিচ্ছে আনন্দের সাথে 2023-এর ভ্যাকেন্সি। ডিক্লারেশন ইস্যু দিয়ে বলতে পারি, ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন নতুন ডিক্লারেশন দিয়ে নতুন করে তারা পরীক্ষা নিচ্ছে, ডিক্লারেশন দিয়ে নতুন ফর্ম ফিল আপ শুরু করে দিয়েছে যে ওবিসি জাজমেন্ট যা বেরোবে তখন দেখা যাবে, যখন বেরোবে তখন দেখা যাবে, তখন আমরা মেরিট লিস্টকে সেই অনুযায়ী সেট করব। আপাতত আমরা ফর্ম ফিল আপ করাচ্ছি, পরীক্ষা নেওয়াচ্ছি, এইটাও এক্সাম্পল দেওয়া হবে। দেখো এগুলোও কিন্তু নোটিফিকেশন, পিএসসি যে কাজটা করছে এটাও কিন্তু লফুলি করছে, এটা একটা ল। ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন যে নোটিফিকেশন বার করেছে এটা একটা ল। তো এই ল এর রেফারেন্স আমরা এখানে তুলে এনে দিতেই পারবো।
এবং রিসেন্ট ডিপার্টমেন্টাল ভ্যাকেন্সি আইটিআই করে বার করা হয়েছে এত হাজার ভ্যাকেন্সি, কিন্তু এন্ড অফ দ্য ডে কোনো রিক্রুটমেন্ট হচ্ছে না। লাস্ট 2022-এ রিক্রুটমেন্ট হয়েছিল, 2022-এ নোটিফিকেশন দ্বারা লাস্ট রিক্রুটমেন্ট হয়েছিল। এইটাকে একটা ল অ্যান্ড অর্ডার ইস্যুটাকেও একটা পয়েন্টে স্যার বলেছে হয়তো এটা সম্ভব না, স্যাটে যখন কেস হবে এই পয়েন্টটাকে তোলা সম্ভব হয়তো হবে না, কিন্তু স্যার বলেছেন এটাকে চেষ্টা করা যেতে পারে, চেষ্টা করা যেতে পারে যে এই ল অ্যান্ড অর্ডার ইস্যুটাকেও একটাকে আমি একটা মানে একটা এক্সট্রা সাপোর্টিং পিলার দেবো আমাদের কেসের। শুধুমাত্র এটা স্টুডেন্টদের প্রবলেম না, পরীক্ষার প্রবলেম না, যেই কজন পিটিশনার এসছে 10 জন পিটিশনার তাদের প্রবলেম না, দিস ইজ এ প্রবলেম অফ দ্য হোল স্টেট। জিনিসটাকে মানে যতটা সম্ভব বড় করে দেখানো, এইভাবেই কিন্তু আমাদের কেসের মেরিট থাকবে। দেখো এইবার বাকিটা পুরো ডিপেন্ড করছে জাস্টিসের উপরে। আশা করি জাস্টিস যিনি থাকবেন এইটুকু বুঝতে পারবেন যে ভাই পরীক্ষা না নেওয়াটা একটা সলিউশন না। পরীক্ষা যেভাবেই হোক, তুমি জাজমেন্ট যাই যেভাবে থাকুক না কেন, তুমি একটু এদিক ওদিক করে পরীক্ষাটা নাও। আর যেখানে অন্যান্য বডি এক্সিস্ট করে যারা পরীক্ষা নিচ্ছে, কেন তুমি সেখানে পরীক্ষা নিচ্ছ না? আরে তোমাকে হয়তো প্রবলেম আছে তোমাকে মেরিট লিস্ট পাবলিশ করতে, হয়তো প্রবলেম আছে অ্যাপয়েন্টমেন্ট তুমি দিতে পারবে না ওবিসি জাজমেন্টের জন্য, তুমি পরীক্ষাটা নিয়ে কমপ্লিট করে মেরিট লিস্ট অব্দি দাঁড় করিয়ে রাখো, তারপর তুমি অ্যাপয়েন্টমেন্ট দিও না। আগে তুমি তো আগে ফাইনাল প্যানেলটা বার করে দাও, এবার তুমি অ্যাপয়েন্টমেন্ট করার জন্য এবার তুমি অপেক্ষা করো সুপ্রিম কোর্টের জাজমেন্টের জন্য। সেখানে পিআরবি কি করছে, পরীক্ষাই নেবো না আমি, প্রিলিমসও নেবো না। আরে প্রিলিমস তো তুমি নিতেই পারো, প্রিলিমসের রেজাল্ট বার করা অবধি তুমি অপেক্ষা করো, কিন্তু প্রিলিমসটা অবধি তো নিয়ে রাখো, তিনখানা পরীক্ষার প্রিলিমস নিয়ে রাখো, প্রিলিমসের পর মার্ক করিয়ে রাখো। এরপর যদি মনে হয় কেউ প্রিলিমস ফেল করে গেছে, বলে দাও যে ভাই তুমি প্রিলিমসে তোমার নম্বর আসেনি, ওবিসি জাজমেন্টের জন্য তোমার ক্যান্সেল হয়ে গেছে, তুমি ভাই বাই ডিফল্ট মাঠেও ফেল হয়ে গেল, এই ডিক্লারেশন দিয়ে পরীক্ষা নিলেই হয়ে গেল। কিন্তু পিআরবি করতে ইন্টারেস্টেড না, লিগাল ইস্যু তে বলছে পিআরবি, পিআরবির দিক থেকে জানিয়ে দিয়েছে যে ভাই লিগাল ইস্যু, যদি ফিউচারে কেস হয়ে যায় এটা নিয়ে তখন আমি কি করব, আবার আমাকে পুরো পরীক্ষার প্রসেস নতুন করে নিতে হবে। সেই জন্যই আমাদের জুডিশিয়ারি রাস্তা, জুডিশিয়ারির জাজমেন্টের দ্বারা যদি পিআরবি পরীক্ষা নেয়, পিআরবির কোনো লায়াবিলিটি নেই যে ফিউচারে আবার রি এক্সাম দেবে, যদি জুডিশিয়ারির জাজমেন্টের মাধ্যমে পিআরবি পরীক্ষা হয়। ব্যাস এইটুকুই বলার ছিল, যা ক্লারিফিকেশন ম্যাক্সিমাম ক্লারিফিকেশন দেওয়ার আমি চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমেই, ছোট ভিডিওর মাধ্যমে ক্লারিফিকেশন করে দেওয়ার। আরো যদি কোনো রকমের ডাউট থাকে নিশ্চয়ই জানিয়ে দেবেন। এবং হ্যাঁ, পিটিশনার আমরা কিন্তু পিটিশনার এখন অব্দি খুঁজছি, চেষ্টা করছি আমরা মিনিমাম 100 জন পিটিশনারকে নিয়ে এই কেসটা করি, তাহলে কিন্তু কেসটার গুরুত্ব দাঁড়াবে। 1-2 জন পিটিশনার থাকলে কেসটার যে গুরুত্ব হয়, উল্টো দিকে 100 জন পিটিশনারের কেস থাকলে বেশি গুরুত্ব হয়, যেটাকে কিন্তু যখন হিয়ারিং যখন হয় না, হিয়ারিং পিছিয়ে যায়, তখন গিয়ে অ্যাডভোকেট মেনশন করে যে স্যার এটা ইম্পর্টেন্ট কেস, একটু ওপরে তুলুন কেসটাকে, তাড়াতাড়ি হিয়ারিংটা দিন। তখনই কিন্তু অ্যাডভোকেট মেনশন করতে পারবে যে স্যার 100 জনের কেস এটা। অন্যদিকে কোনো সিঙ্গুলার 1-2 জনের কেসকে কেসের ওপরে কিন্তু ইম্পর্টেন্স দেওয়া হবে এই 100 জনের কেসকে। এই জন্য বলছি 100টা পিটিশনার আমাদের লাগবে এই কেসটা ফাইল করার আগে। এবং আসুন, এবং কোন ডেটে কেসটা আমরা ফাইল করব, আমরা চেষ্টা করছি মার্চ মাসের প্রথম উইক, মার্চ মাসের ফার্স্ট উইকের মধ্যে কেসটাকে ফাইল করে দেওয়ার আমাদের একদম চেষ্টা আছে। অলরেডি ড্রাফটিং এর কাজ শুরু হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ, and stay connected with me, stay connected with us via all our media groups. Bye.